প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল সড়কে যানবাহনের দীর্ঘ লাইন, চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ সড়কে। উন্নয়ন করেছে বলেই সরকারের উৎখাত চায় বিএনপি। নানকের মন্তব্য, কোনো পেশার মানুষই সরকারের কাছে নিরাপদ নয়, অভিযোগ রিজভীর। ব্যাংকে ডাকাতি, সিন্দুক থেকে 29 লাখেরও বেশি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদ যাত্রায় দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। আজ লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট 69 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। টিকিট কালোবাজারি ঠেকাতে আগেই অনলাইনে টিকিট কেটেছেন যাত্রীরা। এবার 75% ঈদের অগ্রিম টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, ঈদকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি, মলম পার্টির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন এবং গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। সড়কে যাত্রীবাহী বাস, পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন বেশি চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কে যানজট ও ধীর গতি সৃষ্টি হচ্ছে। গাড়ির চাপ বৃদ্ধি ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের সারি বাড়ছে বলে জানায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ ও পরিবহনের চাপ বাড়লেও মহাসড়কগুলোতে এখনও যানজট সৃষ্টি হয়নি। তবে যাত্রীদের অভিযোগ, 2 থেকে 3 গুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ নেতা নানক বলেন, মির্জা ফখরুল বলেছেন সরকার বিএনপির প্রধান শত্রু। মির্জা ফখরুল ঠিকই বলেছেন। মন্তব্য করে তিনি বলেন, সরকার উন্নয়ন করেছে বলেই তারা উৎখাত করতে চায়। নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে তিনি আরও বলেন, দুর্নীতি যেই করুক শেখ হাসিনা ছাড় দেবেন না। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেন নানক। বলেন, কোনো দুর্নীতিবাজের বিচার বিএনপি করেছে বলে কোনো উদাহরণ নেই, বরং হাজার হাজার কোটি টাকা পাচার করে তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা। সরকারের সমালোচনা করলে আরও কারো নিস্তার নেই বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, কোনো পেশার মানুষই ক্ষমতাসীনদের কাছে নিরাপদ নয়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন একদলীয় শাসনের চূড়ান্ত অবস্থা। গুম, খুন, গুপ্ত হত্যা বাড়ছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে বিরোধীদের সাজা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আইএফআইসি ব্যাংকে রাতের আধারে ডাকাতির ঘটনা ঘটেছে। সিন্দুক থেকে নগদ 29,40,618 টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শহরের মাটিডালিতে ব্যাংকটির উপশাখায় গতকাল রাতে ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাংকটিতে ম্যানেজার, 2 কর্মকর্তা ও 2 কর্মচারী দায়িত্বে ছিলেন। বুধবার ব্যাংকের কাজ শেষে সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। সকালে সিন্দুক ভাঙা দেখে টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভবনটির ছাদে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সিলেটে 6 ঘন্টার ভারী বর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েকটি প্রধান সড়ক। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়ে। ভারী বৃষ্টিতে সিলেট নগরীর সুরমা নদী তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ড সহ বাগবাড়ি, শামীমাবাদ, উপশহর, 13 রতন ও তালতলার প্রধান সড়কগুলো তলিয়ে যায়। এতে যান চলাচল বিঘ্ন হচ্ছে। উজালে অতিবৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা সহ সব নদীর পানি বাড়ছে, তবে বিপদসীমা অতিক্রম করেনি কোনো নদীর পানি। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে 6 ঘন্টায় 186 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিতে গত 29 মে থেকে প্লাবিত হয় জেলার 7 উপজেলা। 2রা জুন থেকে প্লাবিত হয় সিলেট নগরীর 28টি ওয়ার্ড। বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুরেও এবার লিচুর ফলন কম এবং আকারে ছোট, দামও চড়া। ফলন কম হলেও বেশি দামে লিচু বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কালীতলায় লিচু আড়তে এখন দেশের বিভিন্ন জায়গার ব্যাপারীদের ভিড়। ফলন কমের অজুহাতে লিচুর দাম এবার অনেক বেশি। কৃষকরা বলছেন, মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচুর ফলন কিছুটা ভালো হলেও বেদানা, চায়না থ্রি ও কাঁঠাল জাতের লিচুর ফলন খুব কম, তবে দাম ভালো মিলছে। মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচু পাইকারি বাজারে প্রতি হাজার প্রকারভেদে 3.5 থেকে 4,000 টাকা, বেদানা 7 থেকে 8,000 এবং চায়না থ্রি 10,000 টাকায় বিক্রি হচ্ছে। 6,000 6,500 টাকা হাজার বেচা কেনা হচ্ছে পাইকারি, খুচরা বেচতে 700 650, ভালোটা করে 1 লাখ মালটা বিক্রি হচ্ছে 800। আবহাওয়ার কারণে নাকি ফলন কম হয়েছে, সেটাও একটা বিবেচনার বিষয়, কিন্তু আমাদের যে দাম বেশি পাচ্ছি। ছোটোটা 2200, 1800, 3700, 3700, 4000 পাচ্ছি ভালো দানাটা। গতবার যে বোম্বাই লিচু ছিল 200 টাকা 250 টাকা, ওটা 400 টাকা। বেদানা লিচু গতবার ছিল 300, 350, 400, এবার 700 টাকা। দিনাজপুরের লিচু বিখ্যাত, কিন্তু দিনাজপুরের ওই হিসাবে মানে তুলনামূলক আমরা দাম পাচ্ছি না। গতবারে যেখানে আমরা 1 লাখ লিচু হয়েছিল, ওইখানে এখন 10,000 হয়নি বেদানা। লিচু আমাদের আবহাওয়ার কারণে এবার ফলন কম হয়েছে দিনাজপুরে, তবে যেটা হয়েছে এখন বর্তমানে বাজার ভালো। বাজার খুবই ভালো, তার দাম বেশি, ঝড়ে বাজার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। লিচুর চড়া দামে বিব্রত ব্যাপারীরা। ব্যবসা ভালো হচ্ছে না বলে জানিয়েছেন তারা। এখান থেকে দাম বেশি দিয়ে নিয়ে যায় আমাদের মোকামে, আমরা ঠিকভাবে মানে বেশি চালানো অনেক সময় উঠে না। প্রচণ্ড গরমের কারণে ঠিক মতন ফলন হয়নি, সেই ফলন হয়নি কারণে প্রচণ্ড দাম। দিনাজপুরে 5,500 হেক্টরের বেশি জমিতে লিচুর চাষ হয়েছে। কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় এবার লিচুর ফলন কম হয়েছে 40%। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা 5 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য পারাপাড়ির জন্য ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সন্ধ্যার পর থেকে এর কার্যক্রম শুরু হবে, জানিয়েছেন বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ, আনসার ও বন্দরের নিরাপত্তা কর্মীরা বন্দর এলাকায় সার্বক্ষণিক টহল দেবেন। আগামী 19 জুন সকাল থেকে আবারও এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হবে। কোরবানির জন্য প্রায় 9 লাখ পশু প্রস্তুত করা হয়েছে রংপুরের খামারগুলোতে। খামারিদের আশা, উত্তরাঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এখানকার পশু। ভারতীয় গরু না আসলে এবার খামারিদের লোকসান গুনতে হবে না বলে মনে করছে প্রাণী সম্পদ বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। আকাশছোঁয়া গোখাদ্যের দামের মধ্যেই হাড়ভাঙ্গা পরিশ্রমে শখের গরু কোরবানির হাটে তোলার উপযোগী করে তুলেছেন উত্তরের খামারিরা। এবার ঈদুল আজহায় স্থানীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করতে চান খামারিরা। প্রস্তুতিও নিয়েছেন সেভাবে। ছোট বড় খামারগুলো ভরে গেছে দেশি বিদেশি জাতের গরুতে। ভারত থেকে কোরবানির পশু না এলে ন্যায্য দাম পাবেন বলে আশা তাদের। খাদ্যের যা দাম সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত। অনেক টাকা আমরা গরুর পিছনে ব্যয় করলাম, এটা যদি আমরা উঠাতে না পারি তাহলে আমাদের লস হয়ে যাবে। আর ইন্ডিয়ান গরু যদি ঢুকে তাহলে তো সরকার আমাদের মাঠে মারি ফেলবে। খাদ্যের দাম, ঔষধপাতির দাম যা আছে সবগুলোর তো প্রচুর দাম, যাতে বাইরের গরু না আসে এটাই আমাদের সরকারের অনুরোধ, যাতে আমরা দুইটা 5,000 টাকা লাভবান হতে পারি একটা গরু থেকে। 1 বছর পরে যে ঈদ এসে আমরা কষ্ট করি না, লালন পালন করি গরু, যদি ফিরিয়ে দাম না পাই মন তো ভাঙি যাবে আমাদের।
প্রাণী সম্পদ দপ্তর বলছে এবছর উত্তরাঞ্চলে কোরবানি যোগ্য পশু বেশি থাকায় সাধ্যের মধ্যে শখের পশু কিনতে পারবেন ক্রেতারা। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত 8,36,000-এর মতো গরু দেশের অন্যান্য অঞ্চলে যাবে। সরকার সদাশয় সচেষ্ট কোনো অবস্থাতেই যাতে ভারতীয় গরু এই দেশে কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো গরু এই দেশে প্রবেশ করতে না পারে। এবছর রংপুর বিভাগের 300 হাটে 7,49,000 গরু মহিষ আর 14,54,000 ছাগল ভেড়া বিক্রির জন্য তোলা হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। শপথ নিয়েছেন ময়মনসিংহ বিভাগের 11 উপজেলার নবনির্বাচিত 33 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। নগরীর জেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিতদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পাবনা সদর উপজেলায় 2023-24 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। খুলনায় কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে মহিলা দল কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর খানজাহান আলী থানা বিএনপির কার্যালয়ে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। খাগড়াছড়ির রামগড়ে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি বাঙালি 100 পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে 43 বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন। ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংকট সমাধানের উপায় শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিকের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের মাঝে ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রকল্প পরিচালক ও সমাজসেবা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সারওয়ার হোসেন। কুমিল্লায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ফুড সেফটি অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মুস্তফা। বন্দর নগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বিশ্ব ফ্যাটি লিভার দিবস। নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে সকালে র্যালি বের করে লিভার কেয়ার সোসাইটি। উদ্বোধন করেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ সহ অন্যরা। দিবসটি উপলক্ষে কুমিল্লায় ফ্যাটি লিভার ভবিষ্যৎ মহামারী শীর্ষক আলোচনা সভা হয়েছে। স্থানীয় ক্লাবে এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ ও সাচিব কুমিল্লার সভাপতি ডাক্তার আব্দুল বাকি আনিস। ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ঘোরশাল ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়। 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া লুটুল। মেলায় 10টি স্টল বসেছে। সাভারে হয়ে গেল 8 দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ। সাভার উপজেলা চত্বরের আয়োজন করে উপজেলা ভূমি অফিস, আমিনবাজার রাজস্ব সার্কেল ও আশুলিয়া রাজস্ব সার্কেল। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল সড়কে যানবাহনের দীর্ঘ লাইন, চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ সড়কে। উন্নয়ন করেছে বলেই সরকারের উৎখাত চায় বিএনপি। নানকের মন্তব্য, কোনো পেশার মানুষই সরকারের কাছে নিরাপদ নয়, অভিযোগ রিজভীর।
ব্যাংকে ডাকাতি, সিন্ধুক থেকে 29 লাখেরও বেশি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।